প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 26তম BCS এর প্রিলিমিনারি ম্যাথের পার্ট 3 ভিডিওটা করছি, অর্থাৎ এটা আমাদের আজকে লাস্ট পার্ট। আমরা ইতিপূর্বে এইটার দুটো ভিডিও করেছিলাম, তো আমরা আজকে 16 নম্বর অঙ্কটা করছি। এখানে অঙ্কটা এমন ছিল যে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, ঐকিক নিয়মের অঙ্ক। 9 জন সমপরিমাণ টাকা, তার মানে ওই টাকাটাই আয় করতে কত দিন লাগবে। তো ঐকিক নিয়মে আমরা জানি যেটা চাই সেটাকে এই ডান পাশে বা পরে ফেলতে হয়। তো আমরা এইভাবে যদি সাজাই জিনিসটাকে, যে আমরা দিনটাকে ডানে ফেলবো, তাহলে 12 জন 720 টাকা। তুমি যদি বলো আমি এটা আগে লিখবো এটা পরে, এটা কোনো সমস্যা না, কিন্তু দিনটাকে ডানে ফেলতে হবে। 12 জন 720 টাকা আয় করে 3 দিনে। আচ্ছা, এখন এই দুটোই আমরা আসলে এটা চেঞ্জ করতে হবে না, এই কারণে যে টাকাটা দেখো সমপরিমাণ বলা আছে। সো আমরা একজন শ্রমিক এই টাকাটাই যদি আয় করে, একজন শ্রমিকের আয় করতে কি কম দিন লাগবে, আর কম হলেই ভাগ হবে, অর্থাৎ আমরা এই ভাগগুলো সবসময় এইভাবে উপর নিচ করে দেব, আর ডানে যেটা থাকে এটা সবসময় উপরে থাকে, আর এটা এসে নিচে ঢুকবে। আচ্ছা, হলো। এখন জনের জায়গায় ওরা বলছে 9 জন শ্রমিক ওই সমপরিমাণ টাকা, তার মানে এই টাকাটাই আয় করতে। তাহলে একে যদি ভাগ হয় পরেরটায় গুণন হয়, তাহলে 3 গুণন 9 বাই 12। এখন আমরা জাস্ট কাটাকাটি করব, এটা 3 4 12, আর কাটাকাটি যাচ্ছে না, তো না গেলে এটা সমস্যা না। দিনের অঙ্ক আসলে মিশ্র ভগ্নাংশও করা হয়, কোনো সমস্যা না। তারপর আমি একটু জাস্ট দেখে নিচ্ছি যে সংখ্যাটা আসলে ঠিক আছে কিনা। 16 নম্বর, তো এটা উত্তর ছিল 4 দিন। আসলে 4 দিন কিভাবে হয়, 12টা আমি আরেকবার জাস্ট দেখে নিচ্ছি। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তাহলে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কত দিন লাগবে। আচ্ছা, তাহলে একজন শ্রমিকের, এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, দেখো একজন শ্রমিকের ওই টাকাটা আয় করতে কিন্তু বেশি দিন সময় লাগবে। আমি এটা নিজেই ভুল করে ফেলেছি। আসলে ঐকিক নিয়মের কিছু কিছু অঙ্ক একে গুণন হয়, এটা তোমাকে বুঝতে হবে। যে 12 জন 720 টাকা, আমরা আসলে টাকার পরিমাণটা যদি কমিয়ে দিতাম, একে করতাম, এটা ভাগ হতো। তাহলে 12 জন 720 টাকা আয় করে 3 দিনে। তাহলে অতএব একজন যদি ওই টাকাটাই আয় করতে চায়, এই দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে যে একজন শ্রমিক ওই টাকাটাই আয় করতে চায়, তাহলে তার বেশি দিন হচ্ছে যে কাজ করতে হবে। তাহলে 3 গুণন 12, আর তারপরে এখানে 9 জন শ্রমিক ছিল, আর সমপরিমাণ টাকা বলতে এটাই। তো একে যখনই গুণন হয় পরেরটায় ভাগ হয়, তাহলে এই 9 আমাকে ভাগ মানে তাহলে নিচে বসাতে হবে 9। তো এটা আমরা 3 দিয়ে কাটলাম 3 বার, আর 3 দিয়ে 4 বার, তো অ্যান্সার হবে 4 দিনে। তো এখানে আমি অপশনগুলো লিখিনি, উত্তর যেটা হবে সেটা হলো 4 দিনে। আচ্ছা, তারপরে 17 নম্বর অঙ্কটা একটা লাভ ক্ষতির অঙ্ক। এই অঙ্কগুলো প্রায়ই আসলে চাকরির পরীক্ষাগুলোতে আসেই। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো এই অঙ্কগুলোর নিয়ম যেটা, সেটা হলো একটির ক্রয় মূল্য আর একটির বিক্রয় মূল্য বের করে করতে হয়। তো 3টির ক্রয় মূল্য টাকায় বলতে আসলে 1 টাকায়, তাহলে 3টির ক্রয় মূল্য 1 টাকা। তো আমরা এখন একটির ক্রয় মূল্য বের করব 1/3 টাকা। ঠিক একইভাবে 2টির বিক্রয় মূল্য হলো 1 টাকা, 2টির বিক্রয় মূল্য 1 টাকা। এখানেও আমরা একটির বিক্রয় মূল্য বের করলাম। আচ্ছা, এখন শতকরা লাভ যেহেতু বলেই দিয়েছে, কোনো কোনো অঙ্কে লাভ বা ক্ষতি বলে, তখন আমার এই দুইটার মধ্যে বড় ছোট বুঝতে হয়। আর ডাইরেক্ট যখন লাভ বলেই দিয়েছে, লাভ হলে বিক্রয় মূল্যটা বড় হয়, তোমরা জানো। তো লাভ আমরা বের করতে গেলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বের করব। অতএব লাভ সমান হাফ মাইনাস 1/3 এত টাকা। আর এটা ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হয়। 2 আর 3 এর লসাগু হবে 6, আর এইটা দিয়ে ভাগ দিলে 3 বার যাবে, উপরে 3 দিয়ে গুণ দিলে 3 অক্ষে 3, আর 3 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 অক্ষে 2। তো এটা বিয়োগ করে যেটা আমরা পাবো 1/6 টাকা। আর এখানে একটা জিনিস মনে রাখবা, লাভ ক্ষতি যখনই শতকরায় চায়, তখন যেটা বলা হয় যে লাভ হোক আর ক্ষতি হোক, লাভ ক্ষতি সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। আর হিসাব করা বলতেই এখানে বামে যেটা আমরা রাখবো সেটাকে বোঝায়। আর এখানে ক্রয় মূল্য তুমি এটাও বলতে পারো 1 টাকা, কিন্তু এইখানে লাভটা বের করার সময় অথবা ক্ষতির ক্ষেত্রে ক্ষতি বের করার সময় যে ক্রয় মূল্যটা ইউজ করবা সেটাই তোমাকে এখানে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা এই যে 1/3 ক্রয় মূল্যটা ইউজ করেছি, তাহলে ওইটা দিয়ে আমাকে সাজাইতে হবে যে 1/3 টাকায়
ক্ষতি হলেও আমরা তাই করতাম, এটা দিয়েই সাজাইতাম। এত টাকায় লাভ হয় এত টাকা, আর শতকরা চাওয়াতে আমরা একে কত আর একশোতে কত বের করবো। আর এটা অনেকবার বলেছি যে একটা ভগ্নাংশের নিচে একে বের করলে ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা করতে হয়, ডানে যেটা থাকে এটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবো, ভগ্নাংশ থাকলেও আগে লিখবো, আর গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টে দিতে হয়। এখন সেটা তুমি আলাদাভাবে রাখতে পারো, এক টানের মধ্যে নিতে পারো, ওটা সমস্যা না। তাহলে 3 গেল উপরে আর ওই 1 আসলো নিচে, উল্টাই দিলাম। আর এইখানে শতকরা চাওয়াতে আমাকে 100তে বের করতে হবে। আর এটা উল্টে গেছে এই কারণেই যে ভাগ হয়েছিল, ভাগ হলে ভগ্নাংশের ক্ষেত্রে আসলে উল্টে যায়, এই জন্য 100 তাহলে গুণন হবে। 100টাকে আমরা উপরে বসাবো, 3 গুণন 100, নিচের এগুলো একের কোনো ভ্যালু নেই। আচ্ছা, তার এই 3 দিয়ে এটাকে আমরা কাটলে 2 বার যায়, আর 2 দিয়ে এটাকে কাটলে 50 বার যায়। সো এখানে 50 টাকা, বাট উত্তরটা কিন্তু পার্সেন্ট দিয়ে হয়, লাভ হলো 50%। তো এইখানে অপশন লেখা নাই হিসেবে আমি জানি না, অপশনে হয়তো লাভ দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে যেহেতু বলেই দিয়েছে লাভ, তো উত্তর যেটা হবে সেটা হলো 50%। এটি। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা বেশ ছোটো মোটো অনুপাতের একটা অঙ্ক। এখানে যেটা বলা হয়েছে, একটি জারে, জার মানে পাত্র, দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, হ্যাঁ, তবে পানির পরিমাণ কত? তাহলে এই যে দুধের পরিমাণটা যে পানির চেয়ে 8 লিটার বেশি দিয়েছে, এখানেও আমাকে দেখো অনুপাতের সিরিয়াল থাকে, তোমরা জানো দুধ যেহেতু প্রথমে আছে এটা দুধের পরিমাণ, আর পানির পরিমাণ তাহলে 1, আর দুধের পরিমাণ আমরা জানলাম 5 লিটার। এখন এইখান থেকে আমরা যদি বের করি যে তাহলে দুধের পরিমাণ কতটুকু বেশি আছে পানির চেয়ে, তার মানে কি বিয়োগ করতে হবে, তার মানে 5 বিয়োগ 1 4 লিটার। দেখো খুবই সিম্পলি হয়ে যাবে জিনিসটা, যে দুধ বেশি, এখানে ঠিক যা দেওয়া থাকে এই জিনিসটাই তোমাকে এখান থেকে বের করে নিতে হবে। দুধ বেশি আছে 5 বিয়োগ 1 লিটার, তার মানে হলো 4 লিটার। এখন চাচ্ছে দেখো পানির পরিমাণটা চাচ্ছে। এখন আমরা এইখান থেকেই সুন্দর লাইনটা সাজাবো যে 4 লিটার দুধ বেশি থাকে যখন, পানি যেহেতু চেয়েছে পানিকে ডানে ফেলবো, পানি হলো 1 লিটার, যখন পানি 1 লিটার। বাস, এখন আমরা ঐকিক নিয়মে চলে গেলাম। 1 লিটার দুধ বেশি থাকে যখন পানি 1/4, আর যেটা দেয়া ছিল অঙ্কে সেটা হলো 8 লিটার বেশি ছিল, মানে এটাকে নিচে বসানোর জন্য এর সমজাতীয় জিনিস একটা তৈরি করা হয়। এটা আমরা তাহলে উপরে দেব 1 গুণন 8/4, এটা কাটাকাটি করলে 2 লিটার। সো পানির পরিমাণ যেটা আসলো সেটা হলো 2 লিটার, এবং এটাই হবে আমাদের অ্যান্সার, 2 লিটার। 19 নম্বর অঙ্ক, গড়ের অঙ্ক। পিতা ও মাতার গড় বয়স হলো 45 বছর। গড়ের অঙ্ক যেখানেই দেখবা যে গড় দেয়া থাকে, এখান থেকে সমষ্টি বা মোট বের করতে হয়। সমষ্টির সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ এই যে গড় আছে এখানে রাশি বলতে কয়জন আছে, 2 জন, তাহলে 2 দিয়ে গুণ দিলে এদের মোট বয়সটা বের হয়ে আসবে। আমরা আগে সেটা বের করে আনি। তাহলে পিতা ও, আমি একটু ডিটেলস করাচ্ছি যে রিটেন পরীক্ষাগুলো তো এগুলো লাগে আসলে। তাহলে পিতা ও মাতার গড় বয়স 45 বছর। তো অতএব পিতা ও মাতার মোট বয়স, মোটের সূত্রই হলো গড় দেয়া থাকলে মোটের যে সূত্র সেটা হলো গড় গুণন রাশির সংখ্যা। তাহলে এটা গড় গুণন রাশি বলতে হচ্ছে কয়জন ব্যক্তি, তাহলে 2 বছর, তাহলে 45 দুগুণে এই হলো আমাদের 90 বছর। ওকে, এখন পিতা মাতা ও এক পুত্রের গড় বয়স, তার মানে এখানে 3 জনের গড় বয়স হলো এটা, আর এখানে চাওয়া হয়েছে হলো পুত্রের বয়স। তো দেখো আমরা এখন কি করছি, এখানে আমরা এইটারও একটা মোট বয়স বের করব, পিতা মাতা ও এক পুত্র। তাহলে পিতা মাতা ও এক পুত্রের গড় বয়স, এটা দেওয়া ছিল 36 বছর। এখন ঠিক এদেরই আমরা মোট বয়সটা আবার বের করব, পিতা মাতা ও পুত্রের মোট বয়স, ওই একই সূত্র গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ গড় হলো 36 আর এখানে রাশি ধরতে হবে 3, কেননা 3 জন ব্যক্তি এত বছর। সো 318, 18 8 হাতে 1, 3 3 9, 9 রেখে 10, এই হলো 108 বছর। 318 8 হাতে 3 3 9 রেখে 10।
আচ্ছা, এখন আমরা দেখি যে কি চেয়েছিল। এখানে চাচ্ছে হলো পুত্রের বয়স কত। আচ্ছা, পুত্রের বয়স যদি চাওয়া হয় তাহলে এখানে দেখো স্পষ্ট ক্লিয়ার যে এটা এখন আমরা আর গড়ের লাইনগুলো দেখবো না, মোটের লাইনগুলো থেকে বের হয়ে যাবে। তাহলে এই 108 বছর যদি পিতা মাতা ও পুত্রের মোট বয়স হয়, এখান থেকে আমি পিতা ও মাতার যে মোট বয়সটা আছে এটা বিয়োগ দিলেই কিন্তু পুত্রের বয়সটা বের হয়ে আসবে। সো অতএব পুত্রের বয়স তাহলে 108 বিয়োগ 90 বছর, এইটা বিয়োগ করে যেটা পাবো 8 আর 9 আছে 10 18 বছর। তাহলে এটি হলো পুত্রের বয়স, এটাই আমাদের অ্যান্সার, 18 বছর। আচ্ছা, 20 নম্বর অঙ্ক একটা ধারার অঙ্ক দিয়েছিল, এটা খুবই একটা সহজ অঙ্ক বলা যায়। আচ্ছা, ধারাটা ছিল 1 3 6 10 15 21। এই ধারাটির হচ্ছে যে দশম পদটি কত। আচ্ছা, তাহলে এখানে ধারার অঙ্কগুলো যেটা করতে হয় সেটা হলো পদগুলো কিভাবে কি হারে বেড়েছে একটার সাথে আর একটা, সেটা আমাকে চেক করে দেখতে হবে। তো এটা আমাদের 20 নম্বর অঙ্ক। তো ধারাটা ছিল 1 3 6 10 15 21 ডট ডট ডট। এখন আমরা এখানে পার্থক্যটা দেখব, অর্থাৎ পার্থক্য মানে এটা থেকে এটা জাস্ট বিয়োগ করা। তাহলে এখানে 2 পার্থক্য, আবার এইটা থেকে এটা বিয়োগ করলে 3 পার্থক্য। একই পার্থক্য থাকলে খুব তাড়াতাড়ি বের করা যায়। আর এইটা থেকে এটা বিয়োগ করলে হবে 4, এইটা থেকে এটা বিয়োগ করলে দেখো 5, আর এইটা থেকে এটা বিয়োগ করলে হবে 6। তাহলে আমরা কি দেখছি যে পার্থক্যগুলো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক এক করে বাড়তেছে, 2 3 4 5 6। আর পার্থক্য মানে যদি এটা হয় যে এটা থেকে এটা বিয়োগ করে আমরা এখানে লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম, তার মানে এইখানে যে সংখ্যাটা থাকবে বোঝাই যাচ্ছে, এখানে যে সংখ্যাটা থাকবে এইটা থেকে আমরা এইটা বিয়োগ করে এখানে লিখবো। আর এটা পার্থক্য যদি এক করেই বাড়ে তাহলে এই জায়গাটায় হবে কত, 7, তাই না? এখন এই জায়গায় আর একটা জিনিস খেয়াল করো যে এই যে 2 আর 1 এটা যোগ করেই তো এটা হয়, আবার 3 আর 3 এটা যোগ করে এটা হয়, আবার এই 6 আর 4 যোগ করে এটা হয়। তো এখানেও যেটা হবে যে 21 আর 7 যোগ করেই কিন্তু এখানে বসবে। তাহলে 21 22 23 24 25 26 27 28। কিন্তু ওরা কততম পদ চাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। দশম পদ চেয়েছে, তাহলে আমরা গুনি 1 2 3 4 5 6, এটা কিন্তু সপ্তম পদ বের হচ্ছে, সপ্তম। তার মানে আমাকে আরও যেতে হবে, অষ্টম নবম, এইটা হবে আমাদের অ্যান্সার, দশম পদটা। তো এই পার্থক্যটা তাহলে হবে কত, 8, যেহেতু এক এক করে পার্থক্য বাড়ছে। তাহলে 28 আর 8 যোগ করে এখানে আসবে 29 30 31 32 33 34 35 36, এখানে আসলো আমাদের 36। আর নেক্সট এই পার্থক্যটা হবে তাহলে 9, তার মানে 36 আর 9, যেহেতু পার্থক্য আসলে বিয়োগ করে বের করা হয়, বিয়োগের উল্টা জিনিস যোগ, সো এটা যোগ করে এখানে আসবে 36 37 38 39 40 41 42 43 44, এটা হলো 45। আর এই পরের পার্থক্যটা যেহেতু হবে 10, তাহলে 45 যোগ 10 করলে 55, অর্থাৎ 55 আমাদের হলো দশম পদটা হবে 55, এটাই হলো এটার অ্যান্সার। আচ্ছা, আর লাস্ট যেটা অঙ্ক সেটা হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত। তো এটা যেটা একটা জিনিস আছে সেটা হলো বৃত্তের ব্যাস আর পরিধি আর ব্যাসের অনুপাত। দেখো আমরা ব্যাসার্ধ বলি যেটা হচ্ছে আর, ছোট হাতের আর, রেডিয়াস বলা হয় ইংলিশে, ব্যাসার্ধ। এখন আমরা দেখি বৃত্তের পরিধিকে বলা হয় হলো সি, সি দিয়ে প্রকাশ করা হয়, পরিধি সি। আচ্ছা, এখন পরিধি আর হচ্ছে যে কি ব্যাসের অনুপাত চেয়েছে। তাহলে ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল, ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয় ছোট হাতের, তার মানে ব্যাসার্ধকে ডবল করলে ব্যাস পাওয়া যায়, অর্থাৎ 2r। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটা অনুপাত তৈরি করি যে বৃত্তের এই সিরিয়ালে পরিধিটা আগে রাখতে হবে, পরিধি ও ব্যাসের অনুপাত। তাহলে পরিধি হলো আমার কত, সি, আর ব্যাস আমরা পেলাম হলো 2r। আর পরিধির একটা সূত্র আছে, সি সমান হলো 2πr বলা হয়। তাহলে এই সি এর জায়গায় আমরা 2πr বসাবো, এগুলো এমনি ঠিক চিহ্নও লাগে কিন্তু পরিধির সূত্রগুলো। আর এই পাশে আমরা 2rই রাখলাম। এতে করে আমাদের যেটা হচ্ছে সেটা হলো, দেখো এই 2rটা যদি আমরা আরেক পাশে এই পারে পাঠিয়ে দিই, তাহলে যে অবস্থাটা দাঁড়াচ্ছে সেটা হলো পাইটাই শুধু থাকছে। কেননা এইখানে দেখো আমরা যেভাবেই ধরি এই 2rটাকে যদি ওই পাশে বাই করে দিই, তাহলে পাই সমান সমান 2r বাই, এই পাশে 2r গুণন ছিল, এই পাশে এসে নিচে ঢুকলো,
তাহলে এটা কাটা গেল, তার মানে পাই রেজাল্ট বের হয়ে আসলো। আর এটা শর্টকাটে আমরা জানি যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, যেটাকে পাই দিয়ে প্রকাশ করা হয়। আর এই পায়ের একটা মান আছে, সেটা হলো 22/7। কিন্তু এটা যদি দশমিকে নিয়ে আসো তাহলে অসীম ঘর পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ 3.14 আরও এরকম ঘর আসে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এটাকে 3.14 দিয়ে ধরা হয়। আর ভগ্নাংশের অঙ্কে 22/7। তো এখানে অপশনে 22/7 ছিল, আমরা আর বেশি দূর গেলাম না, 22/7। এটাকে দশমিকে নিয়ে আসলে 3.14 সামথিং আরও আসে, কিন্তু এই 2 ঘর পর্যন্ত ধরলে এটাই ধরা হয়। তো আমরা একদম ফুললি 26তম BCS এর কমপ্লিট করে ফেললাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। তোমরা দেখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।